ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আমাদের ক্লাস চলছিল ক্লাস 11-এর হাইড্রোস্ট্যাটিক্স। তো আজকে আমাদের হবে এই হাইড্রোস্ট্যাটিক্সের লেকচার নাম্বার 2। তো আমরা এর আগের ক্লাসে জেনেছি যে আমরা জেনেছি যে কোনো একটি বিকার আছে, এই বিকারে কোনো লিকুইড আছে, কোনো লিকুইড সেটা জল বা কোনো তেল হতে পারে, যাই হোক। তাহলে এবার এই লিকুইডের অভ্যন্তরে ধরলাম যে এই পয়েন্টটা ধরলাম সি, হ্যাঁ, যে এই পয়েন্টে কি এই তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত। এবং আমরা এর আগের ক্লাসে জেনেছি যে কোনো তরলের মুক্ত তল থেকে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ কত হয়? চাপ হয় হচ্ছে এইচ রো জি, তাই তো? যেখানে রো মানে কি? যেখানে রো মানে হচ্ছে এই তরলের ঘনত্ব, আর এইচ মানে হচ্ছে ডেপথ, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? এবং আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রত্যেকটা পয়েন্টে কি জিটা কনস্ট্যান্ট, এবং এই জি এর মান কত হয়? জি এর মান হয় সিজিএস সিস্টেমে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এস সাইডে কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট আমাদের আর্থ সারফেসে। কিন্তু এই জি এর মানটাও ভ্যারি করে, যে আমরা যদি পৃথিবীর সারফেসে যদি উপরে যাই বা পৃথিবীর সারফেসে যদি নিচে নামি, তবে জি এর মানটা আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে কিভাবে হ্রাস পাচ্ছে সেটা আমরা জানবো যখন পড়বো মেকানিক্সের আন্ডারে গ্র্যাভিটেশন, যে মহাকর্ষের আন্ডারে আমরা পড়বো যে জি এর মানটা কিভাবে ভ্যারি করছে। জি এর মানটা ভ্যারি করে চারটি পদ্ধতি আছে। একটা পৃথিবীর আকৃতির জন্য, সেকেন্ড হাইটের জন্য, থার্ড ডেপথের জন্য, আর ফোর্থ হচ্ছে পৃথিবীর তার আহ্নিক গতিতে ঘোরার জন্য, তাই তো? যাই হোক, এটা আমাদের এখনকার বিষয় না। তো জি এর মানটা এখানে কনস্ট্যান্ট, এটা পৃথিবীর সারফেসে আছে। তাহলে এবার রো মানে কি? তাহলে চাপের সঙ্গে রো কি সমানুপাতিক, এবং গভীরতা বাড়লে চাপ হচ্ছে অবশ্যই বাড়বে, ঠিক আছে? এবং যদি বলা হয় তাহলে এই যে এই সি পয়েন্টে আমি চাপ পেলাম, তাহলে সি পয়েন্টে ওই চাপের মানটা কত? এইচ রো জি। বাট এই চাপটা কার জন্য? এই চাপটা হচ্ছে শুধুমাত্র এই তরলের অভ্যন্তরে চাপ। কিন্তু এই যে এই সি পয়েন্টে মোট চাপ কিন্তু এটা না। কি বললাম? যে অ্যাকচুয়ালি সি পয়েন্টে যেটা পেলাম আমি এইচ রো জি, এটা শুধুমাত্র তরলের জন্যই চাপ। কিন্তু অ্যাকচুয়ালি এই সি পয়েন্টে মোট চাপ যদি বার করতে হয়, তাহলে যদি বলা হয় যে এই সি পয়েন্টে মোট চাপ, তাহলে মোট চাপ হবে ক্যাপিটাল পি প্লাস এইচ রো জি। কেন এই ক্যাপিটাল পি? কেন? কারণ অ্যাকচুয়ালি এই পি পয়েন্টের উপর কি একটা বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে, একটা যে অ্যাটমসফিয়ারিক প্রেসার একটা কাজ করছে, যে অ্যাকচুয়ালি কি যে এর উপর দুটো প্রেসার কাজ করছে। যে একটা কি বলবো, একটা হচ্ছে এর উপর কি আমাদের যে পৃথিবীর যে বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলের চাপ কাজ করছে, প্লাস এই এইচ হাইটে মানে এইচ কি গভীরতে, মানে এইচ গভীরে থাকার জন্য ওর বরাবর তরলের চাপ কাজ করছে। তাহলে আমরা বলতে পারবো যে সি পয়েন্ট হলে মোট চাপ কত? তাহলে মোট চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপ প্লাস, যেহেতু কি যে এইচ হাইটে এইচ গভীরতায় আছে, সেহেতু তাহলে কি এইচ রো জি। তাহলে এই সি পয়েন্টে মোট চাপ কত? বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ রো জি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল মানে ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। যদি তোমাকে বলে যে তোমাকে দেওয়া আছে হাইট, দেওয়া আছে তরলের ঘনত্ব, দেওয়া আছে, তোমাকে বললো যে তাহলে এই হাইট এবার 10 মিটার গভীরে কোন বিন্দুতে চাপ কত হবে, তুমি যদি একদম ডিরেক্ট করে দাও যে এইচ রো জি, তাহলে একটা অ্যানসার ভুল। কারণ অ্যাকচুয়ালি তোমাকে বলে দিয়েছে যে মোট চাপ কত। যদি বলে মোট চাপ কত, তাহলে মোট চাপের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? দুটো জিনিস তোমাকে কনসিডার করতে হবে। একটা কি বায়ুমণ্ডলের চাপ পড়ছে, প্লাস এইচ গভীরতার জন্য চাপ পড়ছে, মানে এইচ রো জি প্লাস আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই দুটো যোগ হবে সেই পয়েন্টে মোট চাপ। ক্লিয়ার? এবং আমি এর আগের দিন বলেছিলাম যে মানে আমি যেটা বলেই এর আগে লেকচার শেষ করেছিলাম, সেটা যে চাপ হচ্ছে স্কেলার রাশি।
চাপ স্কেলার। কেন স্কেলার? কারণ অ্যাকচুয়ালি চাপ নির্ণয়ের জন্য কোনো অভিমুখের প্রয়োজন হয় না, বা চাপকে ডিফাইন করার জন্য কোনো অভিমুখের প্রয়োজন হয় না, শুধু মানই যথেষ্ট। কি করে? তার একটা পরীক্ষা আছে। তাহলে এটা ক্লিয়ার হলো। তাহলে এবার তার একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে? দেখছি চাপ একটা স্কেলার, যে চাপকে স্কেলার, তাই তো? যে আমরা ভেক্টর কাকে বলি? আমরা ভেক্টর বলতে বুঝি যে যাদের মান আছে এবং অভিমুখ আছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা যে যেই সব রাশিকে একদম প্রপারলি ডিফাইন করার জন্য মান এবং অভিমুখ দুই প্রয়োজন, তাকে আমরা বলি ভেক্টর রাশি। আর যেই সব রাশিগুলোকে ডিফাইন করার জন্য শুধুমাত্র মানে যথেষ্ট, মানে কি এক্ষেত্রে কোনো অভিমুখের প্রয়োজন হয় না। যদি আমি বলি যে তুমি ধাক্কা মারো, তাই তো? তোমাকে বলুন তুমি ধাক্কা মারো, তুমি 2 নিউটন বা 2 নিউটন ফোর্স দিয়ে তুমি ধাক্কা মারো। এবার তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার আমি কোন দিকে ধাক্কা মারবো, রাইট সাইড, লেফট সাইড, আপ, ডাউন, কোন ধাক্কা মারবো, তাই তো? তার মানে 2 নিউটন যে ফোর্স বললাম, তাহলে এটা দিয়ে টোটাল ফোর্সটাকে ডিফাইন করা গেল না। যদি বলতাম যে তুমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো তোমার রাইট সাইডে বা লেফট সাইড, তাহলে কি আমি ফোর্সকে আমি প্রপারলি ডিফাইন করতে পারলাম, তাই তো? অ্যাকচুয়ালি ভেক্টর আমরা তাদেরকে বলি যে যাদেরকে প্রপারলি ডিফাইন করার জন্য মান এবং অভিমুখ দুটাই প্রয়োজন, তাকে বলি ভেক্টর। আজকে আর কি শুধুমাত্র মান হলেই আমার ওই রাশি সম্বন্ধে আমরা জানতে পারি সবকিছু, এর অভিমুখের কোনো প্রয়োজনই হয় না, তাদের বলে স্কেলার রাশি। ঠিক আছে? তেমন চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। চাপ স্কেলার রাশি। যে চাপের কি, তাহলে চাপকেও ডিফাইন করার জন্য কোনো অভিমুখের প্রয়োজন হয় না, শুধু মানটাই যথেষ্ট। মানি এনাফ। যে কি করে দেখো, তাহলে এই যে, তাহলে তুমি তো বুঝো যে স্কেলার আর ভেক্টর মানে বুঝে গেছো বা আগেই বুঝেছো, ক্লাস 9 এ আছে। ঠিক আছে? তাহলে এবার আমি বুঝাবো যে অ্যাকচুয়ালি কেন অভিমুখের প্রয়োজন হচ্ছে না, তাই তো? তার জন্য একটা পরীক্ষা আছে, একটা এক্সপেরিমেন্ট আছে। কি এক্সপেরিমেন্ট? যে সেটা হচ্ছে এরকম ব্যাপারটা, এরকম যে এখানে একটা ফানেল, হ্যাঁ, এখানে একটা না হয় ফানেল, এই ফানেলের মুখকে একদম রবার দিয়ে টাইট করা হয়, রবার সম্পূর্ণ এয়ার টাইট করা হয়। এবারে ফানেলের যে মুখ আছে, এই ফানেলের এই মুখের সঙ্গে, মানে ফানেলের যে মুখ আছে, হ্যাঁ, মানে যে পিছনটা আছে, শুধু একটা নলের সঙ্গে একটা কাচের টিউব, এই নলের সঙ্গে একটা কাচের টিউবকে যুক্ত করা হয়, কাচের টিউব, হ্যাঁ, এই কাচের টিউব। এবার এই কাচের টিউবে কিছু থাকে স্কেল, হ্যাঁ, কিছু স্কেল থাকে, মানে কিছু অংশাঙ্কিত থাকে। ঠিক আছে? এবং এই স্কেলের মধ্যে থাকে একটা রঙিন পয়েন্ট, হ্যাঁ, একটা রঙিন বিন্দু থাকে, একটা রঙিন বিন্দু থাকে, হ্যাঁ। ঠিক আছে? তাহলে কি বললাম যে জল আছে, তার মধ্যে কি করা হলো, একটা ফানেলকে প্রবেশ করানো হলো, ফানেলের মুখকে একদম সম্পূর্ণ রবার দিয়ে এয়ার টাইট করা হলো, এবং তার সঙ্গে একটা নল থাকে যুক্ত। এই যে নলের মধ্যে কিন্তু বায়ু আছে, এই যে নল আছে ওর মধ্যে এয়ার আছে, কিন্তু এই এয়ার বাইরেও যাচ্ছে না, ও মানে কি ঢুকছেও না, বাইরে আসছে, সম্পূর্ণ এয়ার টাইট করা আছে মুখকে। এবং ওর সঙ্গে কি, এবং ওর সঙ্গে একটা কাচের নলের সঙ্গে একটা পয়েন্ট আছে, একটা রঙিন পয়েন্ট, যেমন হয় না ওই থার্মোমিটারে থাকে যেমন পারদ, ঠিক তেমন ওই পারদ কি উঠলে নামলে আমরা বুঝি যে আমাদের দেহের টেম্পারেচার বেশি না কম, ঠিক তেমনই ওর সঙ্গে একটা ওই কাঁচ নল আছে, কিছু যে স্কেলিং করানো আছে, আর তার মধ্যে একটা রঙিন কিছু একটা চিহ্ন দেওয়া আছে, মানে যেটাই ও মুভ করাবে। ঠিক আছে? তাহলে এবার দেখা যায় যে এই ফানেলকে আমি যত নিচের দিকে প্রবেশ করাবো, মানে আমি যত বেশি গভীর নিয়ে যাব, এই ফানেলকে যত বেশি দেখতে নিয়ে যাব, তত দেখা যায় যে এই যে রঙিন পয়েন্টটা সে মানে আমার রেসপেক্টে রাইট সাইডে মুভ করছে, রাইট কি আমার রেসপেক্টে কি
রাইট সাইডে মুভ করছে, তাই তো? তার মানে যে এই ফানেলকে আমি যত নিয়ে যাচ্ছি জলের ভিতরে তত দেখা যাচ্ছে এই রঙিন পয়েন্টটা রাইট সাইডে মুভ করছে। হোয়াই রাইট সাইডে মুভ করছে কেন? কারণ অ্যাকচুয়ালি আমি যত নিচের দিকে নামছি এবং এর মধ্যে এয়ার আছে না, এর মধ্যে এয়ার আছে, তাহলে আমি এই ফানেলকে যত নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তত কি হবে? তাহলে কি ওর গভীরতা বাড়ছে। তাহলে গভীরতা বাড়ার জন্য আমরা কি জানি? চাপ মানে এইচ রো জি। তাহলে এই রো তো একই আছে, জি একই আছে, শুধু হাইটটা বাড়ছে, তাহলে চাপও কি হবে? আস্তে আস্তে বাড়বে। তাহলে এই যে রবারের যে পর্দা আছে ওর উপরে তরল চাপ বাড়ছে, তাহলে তরল যদি চাপ যদি বাড়িয়ে দেয় তাহলে তাহলে এই যে এয়ার গুলো আছে তাহলে কি হবে? এই এয়ার কি করবে? তাহলে এই এয়ারকেও ঠেলছে। বললাম না যে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে এটা একটা পর্দা আছে, এটা একটা পর্দা আছে, তো এরপর আমি চাপ দিচ্ছি, চাপ, তাহলে যদি চাপ যদি দিই তাহলে কি হবে? তাহলে পর্দার উপর কি একটা চাপ পড়বে, তাহলে পর্দার যদি চাপ পড়ে তাহলে এই চাপ কি করবে? ওই পর্দা এবার কি তার মধ্যে যে এয়ার আছে, এয়ার মলিকুলস ওকে এবার তাকে আবার চাপ দিবে, তাই তো? তার মানে যত গভীরতা বাড়ছে তত এই পর্দার উপর জলের কি প্রেসার বাড়ছে। তার মানে এর জন্য কি হবে? এ এবার ভিতরে চাপ দিবে, যদি চাপ দেয় তাহলে এই যে আছে পয়েন্টার ও কি ও তাহলে রাইট সাইডে সরবে। তার মানে যে এই ফানেলকে যত ভিতরে প্রবেশ করাচ্ছি তত ও রাইট সাইডে সরছে, তার মানে কি প্রেসার বাড়ছে, তাই না? তো এই যে বাড়লে কি হবে? প্রেসার তো বাড়বেই, কিন্তু সেটাই কি আমরা তো চোখে তো দেখতে পাচ্ছি না। আমরা কখনো সাবমেরিনের মধ্যে যাইওনি এবং আমরা বুঝতে পারছি, তাই না, যে তোমার একটা বিকার আছে, মানে বড় একটা পাত্র আছে, তুমি একটা বস্তুকে ডুবাচ্ছ, কিন্তু তুমি বুঝতে পারবা না যে ওর মধ্যে চাপ বাড়ছে না। মানে অ্যাকচুয়ালি কি যে আমরা সেটাকে কি আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝি, এই অ্যাপারেটাসের সাহায্যে বা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে, তাই তো? এবার এই ফানেলকে যদি উপরে ওঠানো যায়, যদি ওঠানো যায় তাহলে কি দেখা যাবে? তাহলে রাইটে সরলে কি হবে? তাহলে রাইটে সরলে প্রেসার ইনক্রিজ করছে, তাই তো? এবং যদি সরে কোথায়? লেফটে, যদি লেফট সাইডে সরে তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি ও যত বেশি জলের নিচে আছে তার মানে কি তার মানে এই প্রেসার তত ওকে সাইডে চাপিয়ে দিয়েছে। এবার যত উপরে উঠছে তত এখানে কি চাপটা আস্তে আস্তে কমছে, তাহলে চাপ যদি কমে এখানে তাহলে কি হবে? ব্যাপারটা মন দিয়ে বুঝো যে অ্যাকচুয়ালি যত নামছে তখন এখানে কি যত নামছে তত এখানে প্রেসার হাই, আর এখানে প্রেসার, তাহলে এখানে কি প্রেসার হাই, তাহলে হাই দিকে কি ওকে পাঠাচ্ছে কোন দিকে? দূরে, লোয়ের দিকে, তাই না? যে অ্যাকচুয়ালি বায়ু প্রবাহিত হয় কোথায়? হাই প্রেসার টু লো প্রেসার, তাই না? তাহলে এখানে কি যত নামছে তত এখানে প্রেসার হাই, তাহলে ওকে পাঠাচ্ছে লোয়ে, তাহলে হাই টু লো, তাই তো? এবার যখনই ও উপরে উঠছে, তাই না, ও যখনই উপরে উঠছে তখন এই সামনে কি প্রেসারটা লো হয়ে যাচ্ছে, বাট এখানে সামনে কি ছিল? ব্যাপারটা বুঝো যে প্রথম যখন ডুবেছিল তখন এখানে কি ছিল? প্রেসার ছিল হাই আর এখানে ছিল লো, ফলে কি হাই টু লো পাঠাচ্ছিল। এবার যখন উপরে উঠছে তখন এ তো অলরেডি তো হাই হয়ে গেছে না, মানে এ অলরেডি হাই হয়ে গেছে, কেন? ওকে একদম পুরো ফেলে দিয়েছে। এবার ও যখন উপরে উঠছে তখন সামনে কি হচ্ছে? হাইট কমছে, তাহলে প্রেসার কি? ওর সামনে প্রেসারটা আস্তে আস্তে কমছে, তাহলে ওর সাপেক্ষে এখানে কি প্রেসারটা কি ছিল? আগে ছিল, মানে ও যত উপরে উঠছে তত হাইট তত কি গভীরতা কমছে, মানে প্রেসার এখানে কমছে, তাহলে ওর সাপেক্ষে এখানে কি প্রেসার আগে হাই ছিল, তার মানে এবার তাহলে এই যে রঙিন যে পয়েন্টার আছে তাহলে কি করবে? ও তাহলে হাই টু লো দিকে আসবে, তাই না? যখন ডুবছিল তখন হাই টু লো, আর যখন উঠছিল তখন এখানে লো, তাহলে হাই টু লো, তাই না? মানে অ্যাকচুয়ালি যাবে কোথায়? হাই টু লো। যখন ডুবছে তখন এখানে হাই, তাহলে হাই টু লো, যখন উঠছে এখানে লো, তাহলে হাই টু লো, তাই না? তাহলে যদি কোন দিকে সরে? যদি দেখি যে এই পয়েন্টারটা এদিকে সরছে তার মানে লেফটে, হ্যাঁ সরছে লেফটে, তার মানে যে প্রেসার কি? প্রেসার তাহলে ডিক্রিজ করছে, তাই না? ঠিক আছে। এবার এই যে যেটা আছে মানে এই যে যেটা ফানেল,
যেটাতে ফানেল। এবার এই ফানেলকে কি করা হলো, এই ফানেলকে এবার উপরেও নিয়ে যাওয়া হচ্ছে না, নিচেও নিয়ে যাওয়া হচ্ছে না, একটা অনুভূমিক তলের উপর ফিক্স করা হলো। মানে একটা অনুভূমিক তলের উপর ফিক্স করা হলো। হ্যাঁ, তার মানে কি যে এই অনুভূমিক তলের উপরই এই ফানেলকে ফিক্স করে নিয়ে একবার ফানেলকে এই মানে এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে করা হলো। মানে আগে কি ছিল, আগে এই ফানেলটা নয় নিচে নয় উপরে যাচ্ছিল, বাট এবার কি করা হলো, এবার এই ফানেলকে ঠিক একই অনুভূমিক তলের উপর একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, মানে একই অনুভূমিক তলের উপর বিভিন্ন দিকে ওর মুখটা ঘুরে একবার এদিকে 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 এদিকে, তাই তো। এবং দেখা গেল যে এই একই অনুভূমিক তলের উপর যখন ফানেল ছিল এবং একই অনুভূমিক তলের থেকে আমি যে কোনো দিকে মুখ করলেই দেখা যাবে যে এই পয়েন্টারের কোনো স্থান পরিবর্তন করছে না, এই পয়েন্টার কোনো স্থান পরিবর্তন করছে না। কেন করবে, ওয়াই কেন করবে, কারণ অ্যাকচুয়ালি কি, কারণ এই ফানেল তো আছে, ফানেল কি আছে যে যখন চলে এই মুখে তখন হাইট এইচ, মানে কি বল মানে কি, যখন চলে এই অভিমুখে তখন কি ডেপথ এইচ, যখন এই অভিমুখ তখন ডেপথ এইচ, যখন এই অভিমুখ তখন কি ডেপথ এইচ, যখন এই অভিমুখ তখন ডেপথ এইচ। তার মানে কি যে একই অনুভূমিক তলের উপর হাইট তো একই যাচ্ছে, তার মানে চাপও কি হবে, একই হবে। তার মানে এই পয়েন্টটার কোনো স্থান পরিবর্তন করবে না। ক্লিয়ার? তার মানে আমরা কি জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি টোটালটাই একটা এক্সপেরিমেন্ট। আমরা থিওরি অলরেডি আগেই পড়েছি, P ইকুয়ালস টু H রো G, শুধু এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এই ফানেল যদি নিচে নামে তাহলে চাপ বাড়বে, তাহলে হাইট লো, তাহলে ওকে ঠেলবে দিকে। যদি উঠে তাহলে এখানে লো, তাহলে হাইট টু লো, তাহলে এদিকে সরবে। আর যদি একই অনুভূমিক তলে থাকে তাহলে এই পয়েন্টার কোনো চেঞ্জ করবে না, কারণ যে অ্যাকচুয়ালি তাহলে একই অনুভূমিক তলের উপরে কি হাইট সমান, তাহলে চাপ হবে সমান। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা একটা মেন ইম্পর্টেন্ট সিদ্ধান্তে আসতে পারলাম। একটা মেন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত, যে কোন তরলের অভ্যন্তরে একই অনুভূমিক তলের উপর প্রত্যেকটি বিন্দুতে বা সব দিকে কি চাপ সমান। কেন কি বললাম, যে কোন তরলের অভ্যন্তরে একই অনুভূমিক তলে একই অনুভূমিক তলে সব দিকে চাপ সমান, কেন হাইট সমান, হাইট সমান না। তার মানে যে এই মুখ করলেও কি যা প্রেসার হবে, এই মুখেও কি প্রেসার একই, এই মুখেও প্রেসার একই, এই মুখেও প্রেসার একই। তার মানে প্রেসার তো তার অভিমুখের উপর ডিপেন্ড করছেই না, করছে কি কোনো ডিপেন্ড করছে না। মেন কি, মেন হাইট। তুমি যদি বলো না স্যার ও তো উপরে বা নিচে উঠছে, আরে উপরে নিচে যাই উঠুক না কেন মেনটা তো হাইট চেঞ্জ হচ্ছে না, অভিমুখ চেঞ্জ না। তুমি ঠিক আছে, তুমি একটা হাইটে নিয়ে গিয়ে তুমি ফিক্স করে দাও, ফিক্স নিয়ে গিয়ে তুমি অভিমুখ চেঞ্জ করো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তুমি যেদিকে নিয়ে যাও তোমার কি কি হবে, হাইট সমান, ঘনত্ব সমান, জি সমান, চাপ হবে সমান। তার মানে কি অভিমুখের উপর চাপ ডিপেন্ডই করছে না, তার মানে চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি, এটা একটা সিদ্ধান্ত পেলাম এই এক্সপেরিমেন্টের সাহায্যে। আর একটা কি পেলাম, যে একই অনুভূমিক তলের উপর চাপ সমান। এটাই আমাদের পরবর্তী যে থিওরিগুলোতে খুব কাজে লাগবে। এগুলো আমাদের সূক্ষ্ম কনসেপ্ট, এগুলো কি তোমাকে ওই কনসেপ্ট বিল্ডার করাবে, তাই না? যেমন অ্যাকচুয়ালি কোন একটা বাড়ি তৈরি করার জন্য যেমন ভিত স্ট্রং দরকার, ভিত যেমন স্ট্রং দরকার, এবং কি ওই ভিত স্ট্রং হওয়ার পর যেমন কি এক একটা করে যখন ইট যখন গাঁথনি করা হয় তাহলে কি গাঁথনি করে একটা ঘর তৈরি হয়, ঠিক তেমনই তোমাদের মেন ভিত স্ট্রং হওয়ার কথা ক্লাস 9-10 ভিত স্ট্রং হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, তাই তো, সেই জন্য আমি চেষ্টা করছি যে যাতে তোমাদের একদম ভিত থেকেই যাতে আমি তুলতে পারি, সেই জন্য একদম টোটাল তাই কনসেপ্টটাকে আমি একদম ভিত থেকেই আমি আস্তে আস্তে আমি গাঁথনি করছি। তার মানে কি, তার মানে এগুলো প্রত্যেকটা কি তোমাদের কনসেপ্ট বিল্ডার, তাই না? ঠিক আছে, বলো তাহলে চাপ আমাদের একটা স্কেলার রাশি। ঠিক আছে, এবার নেক্সট আমাদের জানতে হবে
যে তোমরা এটা দেখেছো যে এটা একটা আছে বিকার, হ্যাঁ এটা একটা আছে বিকার, এই এটা কি আছে, এটা একটা আছে বিকার, ঠিক আছে। এই বিকারের মধ্যে জল আছে বা কোনো লিকুইড আছে, কোনো ব্যাপার না, যে কোনো লিকুইড থাকতেই পারে, তাই না? এবার তুমি কি করলে, তুমি এবার এই উপরই মানে তলের যে মুক্ত তল, ওই মুক্ত তলের সাপেক্ষে তুমি এইচ গভীরতায় তুমি একটি ছিদ্র করলে, ছিদ্র যদি ছিদ্র করো তাহলে দেখতে পাবে যে এই যে ছিদ্র থেকে জল নির্গত হচ্ছে, তাই তো, জল নির্গত হচ্ছে। তাহলে এবার এখানে জল কত বেগে নির্গত হচ্ছে সেটা এবার আমাকে বার করতে হবে। কি বললাম, যে একটি বিকারে জল আছে এবং কি ওই তরলের মুক্ত তল থেকে এইচ হাইটে কি মানে এইচ গভীরতায় একটি ছিদ্র আছে, তাহলে এই কি হবে, যে ছিদ্র থেকে জল নির্গত হবে, তাই তো। এই যে ছিদ্র থেকে জল নির্গত হচ্ছে, ছিদ্র থেকে জল নির্গত হচ্ছে মানে কি, তার মানে জল এখানে কার্য করছে, তাই না। তার মানে এই ছিদ্র থেকে জল কত বেগে বার হবে এটা এবার আমাকে বার করতে হবে। তাহলে এখানকার এই থিওরির আগে মেইন কনসেপ্ট কি, এই ছিদ্র থেকে জল বার হচ্ছে, তার মানে জল কার্য করছে, তাই তো, তাহলে জল কার্য করছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি জানি, যে কার্য বলতে বোঝায় যে বল ইনটু সরণ, তাই না। কার্য বলতে কি বোঝায়, বল ইনটু সরণ, ক্লাস 9 এ পড়েছো, আবার ক্লাস 11 এ মেকানিক্সে পড়বে। কার্য মানে কি, বল ইনটু সরণ, ঠিক আছে। আবার আমরা কি জানি, চাপ মানে কি, ঘাত বাই ক্ষেত্রফল, তাই না, P = F/A। তাহলে বল মানে কি, চাপ ইনটু ক্ষেত্রফল, তাই না। তাহলে বল মানে কি, তাহলে বল বলতে বোঝায় চাপ ইনটু ক্ষেত্রফল ইনটু সরণ, তাই না, ঠিক আছে। তাহলে এটা মানে হলো আমাদের হলো কৃতকার্য বা কার্য, কৃতকার্য। আবার এই ক্ষেত্রফল ইনটু সরণ বলতে কি বোঝায়, মানে ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স, মানে ক্ষেত্রফল ইনটু হাইট, তাই না। এখানে সরণ বলতে কি বোঝাচ্ছে, এই হাইটটা। তাহলে ক্ষেত্রফল ইনটু হাইট বলতে কি বোঝায়, আয়তন, তাই না। ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে আয়তন। তাহলে এই কৃতকার্য তাহলে কি বোঝাবে, আবার চাপ ইনটু আয়তন, তাই না, চাপ ইনটু আয়তন, ঠিক আছে। তাহলে এই আয়তন তুমি এদিকে নিয়ে আসো, মানে ভাগ করে দাও, তাই না। তাহলে এই কৃতকার্য বাই আয়তন মানে কত হবে, চাপ, তাই তো, তাই না। তার মানে কৃতকার্য বাই আয়তন, তার মানে কি যদি গুণ করে দিই তাহলে আমি এটাই পাবো, ঠিক আছে। তাহলে কৃতকার্য বাই আয়তন মানে কি, চাপ। এই কৃতকার্য বাই আয়তন কেই আমরা বলি একক আয়তনের কার্য, তাই তো। কৃতকার্য বাই আয়তন বলতে কি বোঝায়, যে একক আয়তনে কার্য, তাই না। কেন বলতো, সাপোজ আমি বললাম যে আমার এখানে আমার এই ব্যাচে বললাম যে 20 জন পড়ছে, তাই তো, 20 জন পড়ছে, তাহলে টোটাল পড়ছে কত, 20 জন। আমি দিলাম 1000 টাকা, বললাম যাও তোমরা খেয়ে নাও, তাহলে টোটাল অ্যামাউন্ট কত, 1000 টাকা, তাই তো, বাই কতজন আছে, 20 জন আছে। তাহলে 1000 কে যদি ভাগ করি 20 জন, তাহলে আমি কি পাবো, যে পার মাথা পিছু কত পাবে, তাই না। সেম ভাবে তাহলে কার্য মানে কি, এই 1000, তাহলে আয়তন কত, 20। তাহলে ঠিক সেম ভাবে তাহলে এই 1000 বাই 20 বলতে কি বোঝায়, যে পার হেড কত, মানে একক জন কত করে পাচ্ছে। ঠিক তেমনই এই কৃতকার্য বাই আয়তন বলতে কি বোঝায়, যে তাহলে একক আয়তনের কার্য কত, তাই তো। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে একক জনে টাকা কত, আর এখানে তাহলে কি বোঝাবে, সেম একক আয়তনের কার্য কত, ঠিক আছে। তাহলে কৃতকার্য বাই আয়তন তাহলে বলতে কি বোঝায়, একক আয়তনের কার্য, তাহলে একক আয়তনের কার্য ইকুয়ালস কত, চাপ। তার মানে এই গভীরতায় যে একটি ছিদ্র করা আছে, তাহলে এই ছিদ্র থেকে
তাহলে এই ছিদ্র থেকে যে জল নির্গত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তাহলে জল নির্গত হচ্ছে মানে কি, তাহলে জল তাহলে কার্য করছে। তার মানে এই ছিদ্র থেকে জল নির্গত হচ্ছে, তার মানে কি এই এইচ গভীরতায় যে ছিদ্র থেকে জল কার্য করছে, তাহলে এই ছিদ্র থেকে জল যে কার্য করবে, তাহলে ওই একক আয়তনে এই ছিদ্রের উপর জল যে পরিমাণে কাজ করছে, মানে জল যে পরিমাণে বার হচ্ছে, তাহলে ওটার সঙ্গে সমান কে চাপ। তার মানে আমরা তাহলে কনসেপ্ট পেলাম যে অ্যাকচুয়ালি তাহলে এই ছিদ্র থেকে জল বেরোচ্ছে কেন, কেন বেরোচ্ছে, ওয়াই? আরে অ্যাকচুয়ালি জল বেরোচ্ছে না মানে কি, জল বেরোচ্ছে মানে জল কার্য করছে। তাহলে এই জল একক আয়তনে যে পরিমাণ কাজ করছে, তাহলে ওই জল একক আয়তনে যে পরিমাণ কাজ করছে, তাহলে ওকে তাহলে হেল্প করছে প্রেসার, চাপ। যদি চাপ যদি না থাকতো, এই চাপ যদি না থাকতো, তাহলে ওটারে বার হতো। এই চাপ দিচ্ছে ফলে কি এই চাপের জন্য কি যে ঘাত ওর জন্য বার হচ্ছে, তাই না? যে অ্যাকচুয়ালি এই ছিদ্র থেকে জল বার হচ্ছে, তার ইনার মিনিং কি জল কার্য করছে। তাহলে এই এই ছিদ্র থেকে জলের একক আয়তনে যে কার্য, ওকে আমরা কি বলছি, প্রেসার। ওকে আমরা তাহলে কি বলছি যে প্রেসার। কিন্তু আমাকে এখানে মিন বার করতে কি হবে, যে নির্গত জলের বেগ কত, বেগ ভি স্মল মানে কি ওর ভেলোসিটি কত, মানে বেগ কত। তাহলে জল তাহলে বের হচ্ছে মানে জল কাজ করছে, কাজ মানে কি বল ইনটু সরণ, বল মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইনটু সরণ মানে কি আয়তন, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু চাপ ইনটু আয়তন, তাহলে কৃতকার্য বাই আয়তন মানে চাপ, তাহলে এটা মানে কি আবার একক আয়তনের কার্য ইকুয়ালস চাপ। তাহলে একক আয়তনের কার্য মানে কি প্রেসার। তার মানে তাহলে জল এখানে কি, জল এখানে নির্গত হচ্ছে, তাহলে জল নির্গত হচ্ছে মানে কি জল কার্য করছে, তার মানে জল শক্তি লস করছে। তাহলে কোন শক্তি, জল যে বের হচ্ছে, তার মানে কি জল একটি গতি শক্তি নিয়ে বের হচ্ছে, তাই না? হাফ এম ভি স্কয়ার, এটা মানে কি বোঝায়, জল যে বের হচ্ছে তার মানে কি যে ও এই পরিমাণ গতি শক্তি নিয়ে বের হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, তাহলে এই পরিমাণ গতি শক্তি পাচ্ছে কোথা থেকে, তার মানে কি শক্তি মানে কি কার্য। তার মানে জল এই পরিমাণ গতি শক্তি নিয়ে বেরোচ্ছে, তার মানে কি জল সেম অ্যামাউন্টের কি কাজ করছে, বা সেটা বাড়ছে। এটা কেমন কাজ করছে, একক আয়তনের কাজ। তার মানে এই টোটাল মানে কি বোঝায়, নির্গত যে জল তার ধরুন কার্য। তাহলে জল যে পরিমাণে কাজ করছে ওটাই কি ওর গতিশক্তি, তাই না? যেটাই কার্য ওটাই কি শক্তি। তার মানে ও যে বার হচ্ছে কি, তাহলে ও এই পরিমাণ গতি শক্তি নিয়ে বেরোচ্ছে, তাহলে এই পরিমাণ গতি শক্তি মানে কি আমাদের কার্য। আর বাই আয়তন, তাহলে বাই আয়তন বলতে কি বোঝায়, তাহলে ভি, এটা কিন্তু স্মল ভি ফর ভেলোসিটি, আর ক্যাপিটাল ভি কি বোঝায়, যে তার আয়তন ভলিউম। স্মল ভি ফর ভেলোসিটি এন্ড ক্যাপিটাল ভি ইজ কি আমাদের ভলিউম। তাহলে কি বললাম, যে জল যে বের হচ্ছে তার মানে জল একটা গতিশক্তি আছে, তার মানে কি জলের কত শক্তি, জলের গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার। তাহলে জল হাফ এম ভি স্কয়ার শক্তি নিয়ে বের হচ্ছে, তার মানে কি ওই হাফ এম ভি স্কয়ার পরিমাণ কার্য করছে। তাহলে কার্য বাই আয়তন, তাহলে কার্য বাই আয়তন ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু এইচ রো জি। তো এইচ রো জি কত হবে, ইকুয়ালস টু হবে এইচ রো জি, তাই না? কেন, এই একক আয়তনের কার্য মানে একক আয়তনের শক্তি ইজ ইকুয়ালস টু কত, চাপ, মানে এইচ রো জি। তাহলে আবার m বাই v, তাহলে m বাই v বলতে কি বোঝায়, জলের মাস বাই জলের ভলিউম, তাই না? তাহলে এই ভর বাই আয়তন, তাহলে ভর বাই আয়তন বলতে আবার কি বোঝায়, ঘনত্ব। তাহলে h রো জি, তাই না? মাস বাই ভলিউম, ভর বাই আয়তন মানে ঘনত্ব, তাহলে এই রো আর রো কাটলো, তাহলে v স্কয়ার মানে কত হলো 2h জি, তাই না? এই যে 2 এখানে গুণ হয়ে যাবে, তাহলে v তাহলে কত হলো রুট ওভার অফ 2gh। তাহলে এটাই কি, তাহলে এটাই হচ্ছে ওই ছিদ্র থেকে নির্গত জলের ভেলোসিটি মানে বেগ কত, রুট ওভার অফ 2gh। এটা খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যালের ক্ষেত্রে। তাহলে আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে জল বার হচ্ছে মানে কি, জলের মধ্যে তাহলে কি আছে, জল তাহলে শক্তি লস করছে। জল যে পরিমাণ শক্তি লস করবে ওটা কি ওর কার্য। মানে কি আমি তোমাদের পড়াচ্ছি, তার মানে কি তাহলে
আমার যে পরিমাণ স্থিতিশক্তি, আমার যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি নষ্ট হচ্ছে, আমি সেম পরিমাণকে আমি তাহলে কাজ করছি, এটাই ব্যাপার। আর যেটাই কার্য ওটাই কি আমার শক্তি। ক্লিয়ার হয়ে গেল? এটা অবশ্যই নোট করে নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব একদম লাইন বাই লাইন তোমাদের করতে হবে। এবার নেক্সট থিওরি হচ্ছে যে স্থির তরলের মুক্ত তল। নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের স্থির তরলের মুক্ত তল। নেক্সট কনসেপ্ট হচ্ছে স্থির তরলের মুক্ত তল। কি বোঝায়? যে স্থির তরলের মুক্ত তল, যে ব্যাপারটা কি দেখো, যে এবার যদি ধরলাম সাপোজ যে কোনো মানে এটা কি, এটা একটা বিকার, এবং বিকারটা টোটালটা স্থির, হ্যাঁ, এই বিকার টোটালটা আছে রেস্টে স্থির, এবং সাপোজ ওর উপরের তল যদি কি হয় তরঙ্গায়িত, মানে ওয়েভ যদি হয়, সাপোজ যে যদি স্থির তরলের উপরের তল যদি কি হয় একদম কি হয় যে এরকম তরঙ্গায়িত, ঠিক আছে, এবং এই তরলের অভ্যন্তরে আমি একটা অনুভূমিক নিলাম রেখা, হ্যাঁ, এক নিলাম অনুভূমিক রেখা, তাহলে এই অনুভূমিক রেখার এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, হ্যাঁ, এবং ধরলাম যে এই যদি হতো এই তরঙ্গায়িত, তাহলে এই উপরের সারফেস থেকে এই এ পয়েন্ট, হ্যাঁ, এই যে এই উপরের তল থেকে এই পয়েন্টে ধরলাম যে হাইট কত h1, আর এখান থেকে হাইট ধরলাম যে h2, তাই না? কেন যদি ধরলাম কি যে তরঙ্গায়িত, তাহলে হাইট তো সমান হবে না, এবং এই যে বিকারের মধ্যে যে তরল আছে ওই তরলের ঘনত্ব কত রো, মানে এর এখানেও রো, তাহলে এ পয়েন্টে চাপ কত হবে p সাফিক্সে a, তাহলে p সাফিক্সে a বলতে কি বোঝায় যে a পয়েন্ট চাপ, তাহলে a পয়েন্ট চাপ কত হবে h1 রো জি, হ্যাঁ, এবং b পয়েন্টে এই তরলের দ্বারা চাপ পেলে কত হবে p সাফিক্সে b কত হবে h2 রো জি, তাই না? যে তার মানে যে এই যেটা আমি লাইন এঁকেছি ab, তাহলে abটা কি, ab হচ্ছে তরলের অভ্যন্তরে একটাই কি অনুভূমিক রেখা, এবং একই অনুভূমিক রেখার উপর এই a পয়েন্টের প্রেসার কত h1 রো জি, এবং একই অনুভূমিক রেখার উপর b পয়েন্টের প্রেসার কত h2 রো জি, এবং আমরা আজকের লেকচারের ফার্স্ট যে থিওরিটি বললাম যে কোন তরলের অভ্যন্তরে যে কোনো অনুভূমিক রেখায় প্রত্যেকটি বিন্দুতে চাপ কি সমান, তার মানে এই PA আর PB কি হবে অবশ্যই সমান, কেন A এবং B কি দুটি একই অনুভূমিক রেখা, তাহলে এই h1 রো জি আর h2 রো জি কি হবে ইকুয়াল, তাহলে রো জি কাটবে, তাহলে h1 ইকুয়াল কত হবে h2, তার মানে আমরা প্রমাণ করলাম যে যে স্থির তরলের মুক্ত তল কখনোই এই তরঙ্গায়িত হওয়া সম্ভব না। কেন? কারণ এই প্রত্যেকটা পয়েন্টে হাই প্রেসার সমান, তাহলে প্রেসার যদি সমান হতে হয় তাহলে হাইট অবশ্যই সমান হবে, তার মানে যে কোন তরলের যে মুক্ত তল কখনো এই তরঙ্গায়িত হওয়া সম্ভব না, ওটা কি হবে অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে, তাই তো? তার মানে তোমাদের কি যদি প্রশ্ন যদি হয় যে স্যার কেন তরলের উপরিতল কেন সমান, কেন সমতল, কেন এরকম হলো না, কখন যদি বলে স্থির, গতিশীল হলে কিন্তু হবে না, আগে বলছি গতিশীল হলে হবে না, গতিশীল হলে কেন হবে না তোমরা সেটা পড়বে এই চ্যাপ্টারের একদম লাস্ট থিওরি, এটা আগে বলছি এটা কিন্তু স্থির তরল, গতিশীল তরল হলে কিন্তু ওর উপরিতল কিন্তু কখনোই মানে সমান মানে অনুভূমিক থাকবে না, আগে বলছি এটা কিন্তু অবশ্যই স্থির তরল, হ্যাঁ, আর স্থির তরলের ক্ষেত্রে কখনো ওয়েভ হবে না, ওটা হবে কি অলওয়েজ একটা অনুভূমিক রেখা, মানে কি হবে হাইট হবে, এই হাইট তার মানে কি এই h1 h2 কি হবে সমান, তাহলে সমান মানে কি, তাহলে যদি বলি কি এটা a এটা b, তাহলে এটাও কি হবে, যদি এটাও কি হবে h1
এটা হবে H2 এবং যে ক্ষেত্রে দুটো H আমাদের সমান ইকুয়াল। ঠিক আছে, এদিকে আমাদের স্থির তরলের মুক্ত তল কি হয়, অলওয়েজ হয় কি অনুভূমিক। কেন? এই কনসেপ্টের জন্য। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের ইউ নলে তরলের সাম্য। নেক্সট হচ্ছে আমাদের ইউ নলে তরলের সাম্য। নেক্সট থিওরি ইউ নল। ইউ নলে তরলের সাম্য, যে এটা মানে কি বোঝায়, যে ইউ নলে তরলের সাম্য বলতে কি বোঝায়? ধরো যে এটা একটা আছে ইউনল, হ্যাঁ, যে তোমাদের হয়তো ফিজিক্সে প্র্যাকটিক্যাল থাকতে পারে, প্র্যাকটিক্যাল ফিজিক্স প্র্যাকটিক্যালে ইউনল আছে এই এটা হলো আমাদের একটা ইউনল, মানে ইউ শেপ না, ইউ শেপ, ইউ শেপ যাই হোক, তাহলে কেমন আছে এটা ইউ শেপ, একে বলে ইউনল। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। এবার এর মধ্যে না, এবার এর মধ্যে আমি ঢাললাম একটা লিকুইড, মানে রো ঘনত্বের একটা লিকুইড ঢালা হলো এর মধ্যে। তাহলে এই লিকুইড যদি ঢালি, হ্যাঁ, এই লিকুইডকে যদি ঢালা হয়, তার মানে এটা কি ওর একদম গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড, তাই না? এটা একদম টোটাল গ্রাউন্ড, গ্রাউন্ড। তাহলে যদি ঢালা হয় কোন তরলকে, তাহলে সেই তরল ঢালার পর সেই তরল কেমন থাকবে? সেই তরল তাই না, যে তরল তাহলে কেমন থাকবে? যে ওরা একই অনুভূমিক তলে থাকবে। কেন? আমি এর আগে যে থিওরি ওখানে বললাম যে কোন একটি বিকারে তার উপরে যে মুক্ত তল কেমন হয়, অনুভূমিক। ঠিক তেমনি এই ইউনলে যে তরল ঢালা হয়েছে, ধরলাম যে এর কত ঘনত্ব ρ1, মানে একটাই তরল। ঠিক আছে, তার মানে তাহলে যদি দেখি তাহলে কি দেখবো, যে ওরা একটা অনুভূমিক তলে আছে, তাই তো, যে ওরা একটা অনুভূমিক তলে আছে। ঠিক আছে, ওরা একটা অনুভূমিক তলে আছে। এবার এর মধ্যে আমি আরেকটা তরল ঢালবো, মানে কি, যে অন্য তরল, মানে অন্য ঘনত্বের তরল, কিন্তু যাতে এই তরলের সাপেক্ষে যেটা ঢালবো, যেটা নেক্সট লিকুইড, ও যে না মিশে, হ্যাঁ। তার মানে কি বললাম, যে এর মধ্যে আমি আরেকটা তরল ঢাললাম, এর মধ্যে আরেকটা যেটা ρ2, হ্যাঁ, যেটা ρ2 ডেনসিটি, ওই ρ2 ডেনসিটির লিকুইড ঢালা হলো। ρ2 ডেনসিটির একটা লিকুইড ঢালা হলো। যদি ঢালা হয় তাহলে আমরা কি দেখব, তাহলে এটার কত ঘনত্ব? এটার ঘনত্ব হচ্ছে ρ2, হ্যাঁ, এটার ঘনত্ব তাহলে ρ2, এটার ঘনত্ব হচ্ছে ρ2, এবং যে ক্ষেত্রে যে ρ1 গ্রেটার দেন ρ2। কেন? যে অ্যাকচুয়ালি কি, তাহলে যদি ঢালা হয় আমরা দেখব যে এই ρ2 উপরে আছে আর ρ2 নিচে আছে, হ্যাঁ। তার মানে কি, যে ভারী সে কি থাকবে নিচে, তার মানে কি, যে ρ1 আছে নিচে আর ρ2 আছে উপরে, তার মানে কি ρ1 গ্রেটার দেন ρ2, তার মানে কি ρ1 হচ্ছে বড়, ρ2 হচ্ছে ছোট, মানে ঘনত্ব কমে। তাহলে এবং এই তরল কি করবে, এই তরল এই যে আছে ρ1 ঘনত্বের তরল, তাকে আবার প্রেসার দেবে, চাপ দেবে, তাই না? কেন? অ্যাকচুয়ালি কি, যে ও এই যে এর আগে কোনো প্রেসার ছিল না, যখন ঢালিনি তখন ছিল ফাঁকা, ফলে কি এখানে প্রেসার আর এখানে প্রেসার ছিল একই, অনলি কি বায়ুমণ্ডলের চাপ। কিন্তু এবার যখনই দিব ρ2, তখন কি হবে, এই ρ2 একে এবার প্রেসার দেবে, তাই না? এই ρ2 কে এই যেটা আছে গ্রিন লিকুইড, ও এবার প্রেসার দেবে, তাই না? তার মানে যে আগে ছিল যেটা ছিল ব্ল্যাক, হ্যাঁ, আগে ছিল ব্ল্যাক, ছিল এরকম। এবারে ρ2 কি হলো, ρ2 একে যে পরিমাণ চাপ দিবে, তাহলে কি ρ2 যদি চাপ দেয়, তাহলে কি হবে, এই ব্ল্যাকটা নামবে আর এখানে কি ও উঠবে, ঠিক কি না? যে যদি চাপ দেয় ρ2 থেকে এ নামবে, তাহলে এই চাপটা কি করবে, ওকে আবার দিবে।
তার মানে এই রো টু কে যখন দিলাম, হ্যাঁ রো টু কে যখন দিলাম তখন তখন কি করবে, এই রো টু একে এবার প্রেসার দিবে, তাই তো। এই রো টু তাহলে মানে কি আগে ছিল এটা, আগে ছিল এই, আগে মানে রো টু দেওয়ার আগে ছিল এই লেভেলে ছিল। এবার যখনই রো টু কি করবে, একটা প্রেসার দেবে, তার মানে যে এই রো টু কি হলো, রো টু এবার আসলো এখানে। তাহলে এখানে যে পরিমাণ কি হলো, যে ব্ল্যাক আগে যে এতটুকু ছিল ব্ল্যাক ছিল, তাহলে ব্ল্যাক কি নামলো, তাহলে সেম ভাবে ব্ল্যাক কি এখানে আবার উঠবে, তাই না। তাহলে এখানে সেম ভাবে কি, তাহলে এখানে সেম ভাবে ব্ল্যাক এখানে কিছুটা উঠবে, এটা উঠবে, হ্যাঁ। তার মানে কি, যে এই রো টু কে কি করলাম, ঢাললাম, তাহলে রো টু কি করবে, চাপ দিবে। তাহলে চাপ দেওয়ার জন্য এখান থেকে যে পরিমাণ রো টু মানে রো ওয়ান যতটা নামবে তার জায়গা দখল করবে রো টু। তাহলে এই ব্ল্যাকটা যতটা নামবে তাহলে সেম ব্ল্যাক কেও উপর দিকে উঠে যাবে, ক্লিয়ার। তাহলে কি করবে, সেম দিকে উঠে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার তার মানে এই যে, তাহলে এবার তাহলে গ্রিন তাহলে কোথায় আছে, এই লাইনে আছে। তাহলে এবার আগে ছিল এই লাইনে ছিল যখন এটা আসেনি, যখন যখন এটা দিলাম তখন কি তাহলে ব্ল্যাকটা কি হলো, ব্ল্যাকটা নামলো, তাহলে যে পরিমাণ নামবে ও কি সেম পরিমাণ উঠবে, তাই তো, ঠিক আছে। তাহলে এটা এখন আমার দরকার নাই। তাহলে এবার এই গ্রিন থেকে মানে এই গ্রিন থেকে না আমি আরেকটা আমি অনুভূমিক লাইনকে ড্র করলাম, কি বললাম, তাহলে এই গ্রিন থেকে আমি আরেকটা অনুভূমিক লাইনকে ড্র করলাম। কেন 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 ড্র করলাম, কারণ অ্যাকচুয়ালি এই রেখাটা কি করেছে, এই দুটাকে বিভেদ করে, ঠিক আছে। এবং বললাম যে এই রো টু H2 হাইটে আছে এবং রো 1 মানে 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 অ্যাকচুয়ালি এখানে কি আছে, এখানে তো রো 1 আছে না, তাহলে এই রো 1 এই অনুভূমিকের সাপেক্ষে H1 হাইটে আছে, ঠিক আছে। এবং আমরা কি জানি, আমরা জানি যে একই অনুভূমিক তল, আমরা জানি যে একই অনুভূমিক তলের উপরে চাপ কি হয় সমান। তার মানে তাহলে এখানে প্রেসার যা হবে আর এখানে প্রেসার কি হবে, একই হবে, তাই না। যে অ্যাকচুয়ালি এই পয়েন্টে রো টু ঘনত্বের লিকুইড H2 হাইটে থাকার জন্য যা হবে প্রেসার, আর এখানে কি যে রো 1 ঘনত্বের লিকুইড H1 কি হাই মানে গভীরের জন্য কি হবে প্রেসার হবে সমান, কেন একই অনুভূমিক লাইন। তাহলে এই পয়েন্টটা কত হবে, যদি বলি এটা আমাদের A পয়েন্ট, আমাদের B পয়েন্ট, হ্যাঁ, তাহলে A পয়েন্টের কত হবে, তাহলে A পয়েন্ট মানে P সাফিক্স A, তাহলে প্রেসার কত হবে H2 রো 2G, তাই না। এবং P সাফিক্স B, তাহলে P সাফিক্স B তে তাহলে প্রেসার কত হবে H1 রো 1G, তাই তো। তাহলে A পয়েন্টের প্রেসার H1 রো 2G এবং B পয়েন্টের প্রেসার মানে চাপ কত এটা। তারপরে আমরা কি জানি যে একই অনুভূমিক তলের উপরে প্রেসার কি হয় সমান, তাহলে P সাফিক্স A কত হবে ইকুয়ালস টু P সাফিক্স B। তাহলে H2 রো 2G কত হবে ইকুয়ালস টু H1 রো 1G। তাহলে G আর G কি হলো, কাটলো। তাহলে H2 রো 2 কত হবে ইকুয়ালস টু H1 রো 1। তার মানে আমরা বলতে পারবো যে H2 বাই H1 কত হবে ইকুয়ালস টু রো 1 বাই রো 2, তাই না। তার মানে যেই তরলের ঘনত্ব বেশি, তাই তো, যে তরলের কার ঘনত্ব বেশি রো 1, তাহলে যার ঘনত্ব বেশি তার হাইট কি হবে কম, আর যার ঘনত্ব কি হবে কম তার হাইট হবে বেশি, তাই না। এর মধ্যে তাহলে কি হচ্ছে ব্যস্ত করব, অবশ্যই ব্যস্ত তো হতেই হবে, ব্যস্ত তো হতেই হবে না, কেন প্রেসার তো সমান, তাহলে প্রেসার সমান, তাহলে PA আর PB কি সমান, G তো কনস্ট্যান্ট। তাহলে যার ক্ষেত্রে ঘনত্ব কি কম, যার ক্ষেত্রে ঘনত্ব কম, তাহলে ওকে যদি PB যদি সমান PB যদি সমান হতে হয় তাহলে ওর হাইটকে তাহলে বাড়াতে হবে। আর এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে ঘনত্বটা বেশি কিন্তু ওকে কি হতে হবে এর হিসাবে সমান হতে হবে, তাহলে ওর হাইট কমাতে হবে, তাই না। তাহলে যার ঘনত্ব, তার মানে ইউ নলের সাম্য মানে কি, তাহলে ইউ নলের সাম্য বলতে বোঝায় যে দুটি তরল আছে যারা একে অপরের সঙ্গে মিশে না, তাহলে দুটি মিশে না এমন তরল যদি না হয় তাহলে যার ঘনত্ব বেশি
সে তাহলে কম থাকবে হাইটে, আর যার ঘনত্ব কম সে থাকবে বেশি হাইটে। এটাই হচ্ছে মেন। তাহলে ইউনলে কেন তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এখানে এই সবুজ তরলটা কেন এখানে, আর এই যে ব্ল্যাকটা কেন এখানে আছে, তাই তো স্যার তাহলে এই দুটো মধ্যে হাইট তো সমান হলো না, তাহলে এই তরলের মুক্ত তল আর এই তরলের মুক্ত তল তো একই অনুভূমিক তলে নাই। কিন্তু ব্যাপারটা সেটা না, কারণ এখানে দুটি ভিন্ন তরলের ঘনত্ব আছে। তার মানে কি যে আমরা পেলাম যে অ্যাকচুয়ালি তাহলে এখানে কোনো তরল সাম্য আছে, বা সেটা কোন শর্তে আছে যে যার ঘনত্ব বেশি সে কম হাইটে আছে, আর যার ঘনত্ব কি কম সে বেশি হাইটে আছে। তাহলে এভাবেই করে একটা সাম্য তৈরি করেছে। এবং যেটা বললাম না সব ফার্স্টে, যদি এই রোটু যদি না থাকতো তাহলে কি লিখতে পারতাম, তাহলে এর কি এই ব্ল্যাক যা থাকবে এদিকে ব্ল্যাক এদিকে সেম থাকবে। কেন? কারণ ঘনত্ব একই আছে, ফলে একই অনুভূমিক তলে আছে, তাই না? তাহলে ঘনত্ব যদি আলাদা হয় তাহলে যার ঘনত্ব বেশি সে থাকবে কম হাইটে, আর যার ঘনত্ব কম সে বেশি হাইট থেকে ও সাম্য তৈরি করবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবং তোমাদের আরেকটা জিনিস একটু শুধু ক্লিয়ার করে দিই, যেটা আগে থিওরিতে বলা উচিত ছিল, যে ছিদ্রতে এই আছে এই আছে লিকুইড, এখানে ছিদ্র আছে, হ্যাঁ মানে এখানে ছিদ্র আছে। এবার তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে যে দেখবে এই ছিদ্র থেকে এর গভীরতা যত বেশি হবে তত জল বেশি স্পিডে তোমরা দেখবে যে যত বেশি থাকবে গভীরে জল তত স্পিড। কেন স্পিড? আরে অ্যাকচুয়ালি এখান থেকে জল বার হচ্ছে মানে জল কাজ করছে, তাই না? জল যে পরিমাণে কাজ করছে ওটাই কি গতিশক্তি, তাই না? শক্তি মানে কি কার্য। তার মানে এবং এখান থেকে জল যে পরিমাণ শক্তি নিয়ে বেরোচ্ছে মানে জল যে কাজ করছে, তাহলে জলের প্রতি একক আয়তনের কার্য ওটা কি প্রেসার। তার মানে কি যে তার মানে হাইট মানে গভীরতা যত বাড়বে তত প্রেসার বাড়বে, তত কি যত প্রেসার বাড়বে তার মানে কি, তার মানে যে প্রেসার মানে চাপটাই কি একক আয়তনের কার্য। তাহলে এই ছিদ্র থেকে যত গভীরতা বাড়বে এইচ বাড়বে, তার মানে প্রেসার বাড়বে। যদি চাপ বাড়ে তাহলে একক আয়তনে কার্য বেশি করবে, তাহলে একক আয়তনের কার্য বেশি মানে কি, তাহলে ও বেশি শক্তি নিয়ে বার হবে। তার মানে কি ও বেশি বেগে বার হচ্ছে, খুব স্পিডে, তাই না? এবার যত দেখবে যে এই জল বার হতে হতে কি হবে, ওর যে হাইটটাকে আস্তে আস্তে কমবে না, ওর হাইট থেকে জল বার হচ্ছে তাহলে কি ওর লেভেলটা আস্তে আস্তে কমছে। তাহলে লেভেল যত কমছে তত হাইট কি আস্তে আস্তে কমছে। তাহলে হাইট কমছে মানে কি, তাহলে প্রেসার কমছে। তাহলে প্রেসারটাই মানে প্রেসার ইকুয়ালস টু কি একক আয়তনের কার্য। তাহলে যত প্রেসার কমবে তাহলে একক আয়তনে কি জল কার্য কম করবে। তার মানে কি তাহলে জল লেখা থাকলে কম শক্তি নিয়ে বার হবে। তার মানে কি জল আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে স্পিড আস্তে আস্তে কমে যাবে, তাই না? বোঝা গেল? এবার আজকের লাস্ট থিওরি সেটা হচ্ছে তরলের অভ্যন্তরে অবস্থিত কোন আয়তকার তলের উপর পার্শ্বঘাত নির্ণয়। যে পার্শ্বঘাত নির্ণয় লাস্ট থিওরি, একদম সহজ। অ্যাকচুয়ালি এটা হয় গড় পার্শ্বঘাত। এটা কি হয়? এটা হয় আমাদের গড় পার্শ্বঘাত। গড় কেন বলছি দেখো, যে ধরো যে এটা একটা আছে বিকার, সহজ একদম সহজ। এটা কি আছে বিকার, তাই তো? এই বিকারের মধ্যে একটা আয়তকার আছে তল, হ্যাঁ, এ বি সি ডি, হ্যাঁ, যে এটা একটা আছে বিকারের মধ্যে অবশ্যই একটা লিকুইড আছে, তাই না? অবশ্যই লিকুইড আছে। এবং এই লিকুইডের মধ্যে এ বি সি ডি একটা আয়তকার তলকে ডোবানো হয়েছে। এবং ধরলাম যে এই আয়তকার তলের দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি।
তার মানে কি, তাহলে তাহলে এই এ থেকে বি এর কত ডিসটেন্স, স্মল এ, আর এই এই এ থেকে ডি কতটা ডিসটেন্স, বি। তার মানে তাহলে কি ধরলাম যে এ বি ইকুয়ালস টু এ, আর এ ডি মানে হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ধরি। তাহলে এই আয়তকার ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তাহলে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে a টু b হলো। এবং বললাম যে এই তরলের যে উপরিতল, তাহলে এই তরলের উপরিতল থেকে এই এবি সারফেস h1 হাইটে আছে, সরি h1 না h, তাহলে এই হাইটে আছে। এবং তাহলে আবার এই উপরিতল থেকে যেটা নিচের তল সিডি, তাহলে ও তাহলে কত হাইটে আছে, এই যে h প্লাস b, তাহলে h প্লাস b হাইটে আছে, তাই না? বোঝা গেল যে একটা তরল আছে, ওই তরলের মধ্যে এবিসিডি একটি আয়তাকার শীট রাখা আছে, তাহলে এবং এই এবি তলের হাইট কত, মানে কত গভীরে আছে উপরের মুখ তল থেকে h, এবং যে নিচে যে সিডি, তাহলে ও কত আছে, ও আছে আমাদের h প্লাস b, তাহলে h প্লাস b হাইটে আছে। তার মানে তাহলে এর ওপর তরলের দ্বারা যে চাপ পড়বে, সেই চাপ কোথায় পড়বে, এবি তলে পড়বে এবং সিডি তলে পড়বে, অবশ্যই পড়বে, তাই তো? তার মানে তাহলে ও তাহলে এবি তলে, তাহলে প্রেসার সাফিক্সে এবি, তাহলে চাপটা কত, এইচ রো জি, যেখানে এই তরলের কত ঘনত্ব আছে রো, এবং প্রেসার কত ডিসি, তাহলে প্রেসার ডিসি তাহলে কত হবে, এইচ প্লাস বি রো জি, এইচ প্লাস বি রো জি। হ্যাঁ, এবার তোমাদেরও প্রশ্ন হবে যে তার মানে এই যে তল, তাহলে এই তলে তো আবার একটা হাইট আছে, তাহলে এখানেও তো প্রেসার পড়বে, আবার এই হাইটে তাহলে এখানেও প্রেসার পড়বে, এই হাইট এখানেও প্রেসার পড়বে। কিন্তু আমি ধরলাম কি, আমি ধরলাম দুটি একদম এক্সট্রিম পয়েন্ট, মানে কি একদম দুটি একদম কি যে একদম শেষ দুটো পয়েন্ট, তার মানে কি একটা এবি তল, একটা ডিসি তল। তার মানে এখানে কি প্রেসারটা, তাহলে এই তলে কি প্রেসার সবথেকে কম, আর এই তলে কি প্রেসারটা সবথেকে বেশি, না হাইটটা বেশি। তাহলে শুধুমাত্র এই এবি এবং সিডি তলের কিন্তু প্রেসার পড়বে না, ওটা এখানে কি এবি এবং সিডি দুটি এক্সট্রিম তো পয়েন্টে প্রেসার পড়ছে, বাট এখানেও তো প্রেসার পড়বে, কেন অ্যাকচুয়ালি এখানেও পড়বে প্রেসার, এখানেও পড়বে, এখানেও পড়বে, এখানেও পড়বে, বাট এই সব পয়েন্টে যে প্রেসারগুলো পড়বে সেটা কি এই এবি তল অপেক্ষা বেশি বা ডিসি অপেক্ষা কম, তাই না? কেন কেন এই সব পয়েন্টের যে হাইট সেটা এই হাইট অপেক্ষা বেশি বা ডিসি হাইট অপেক্ষা কম। তার মানে আমরা তাহলে বুঝতে পারলাম, তাহলে এর উপর শুধু এই দুটো প্রেসারই পড়ছে না, একটা এর জন্য প্রেসার বা একটা এই সিডি তলে প্রেসার পড়ছে না, এরপর কি এই সব পয়েন্টেও জলের বিভিন্ন যে ডেপথের জন্য প্রেসার পড়ছে। সেই জন্য আমরা এখানে কি বার করব, আমরা একটা গড় প্রেসার বার করব, গড় চাপ। কেন গড় চাপ, কেন অ্যাকচুয়ালি কি শুধু তো এই প্রেসার না, আর শুধু এই প্রেসার না, কেন বিভিন্ন কি ওই তলেরই বিভিন্ন গভীরতায় আবার বিভিন্ন প্রেসার পড়ছে। সেই জন্য আমরা কি করব যে হ্যাঁ তাহলে এটা কি সবথেকে কম, এটা সবথেকে বেশি, তাহলে এর উপর তাহলে মোট তাহলে গড় চাপ তাহলে কত পড়ছে, তাহলে মোট তাহলে গড় চাপ, তাহলে গড় চাপ তাহলে কি ব্যবহার করব, গড় চাপ কি ব্যবহার করব, পি এবি প্লাস পি ডিসি বাই 2, তাই না? তাহলে গড় চাপ, তাহলে পি এবি তাহলে কত, পি এবি এইচ রো জি প্লাস এইচ প্লাস বি রো জি, তাই না? এইচ প্লাস বি সরি রো জি বাই 2, তাই তো হবে। তাহলে এখানে তাহলে আমরা কি লিখবো, এখানে কি লিখবো, দেখো এইচ রো জি এখানে কি হবে, এখানে যদি গুণ করে দাও তাহলে কি হবে, এইচ রো জি প্লাস বি রো জি, তাই না? তাহলে কি হবে 2h রো জি প্লাস বি রো জি, হবে না, বাই 2। এইচ রো জি প্লাস কি, তাহলে কি একটা এইচ রো জি গুণ হবে আর প্লাস বি রো জি,
তাহলে কি এইচ রো জি প্লাস এইচ মানে 2h রো জি প্লাস b রো জি বাই 2। ক্লিয়ার? তাহলে এটা মানে তাহলে কি লিখবো আমরা, তাহলে এটা মানে লিখবো আমরা এইচ রো জি প্লাস হাফ বি রো জি হবে। তাহলে এইচ রো জি প্লাস হাফ বি রো জি, হাফ বি রো জি। ক্লিয়ার? তাহলে এটা কি পেলাম, এটা পেলাম ওই আয়তকার উপর গড় চাপ বা গড় পার্শ্ব চাপ। ক্লিয়ার? কেন গড় পার্শ্ব চাপ? কারণ কি শুধু এইচ হাইটও না বা এইচ প্লাস বি হাইট না, কারণ বিভিন্ন হাইটে বিভিন্ন চাপ পড়ছে, ফলে আমরা কি বলবো যে যে ওর একটা গড় চাপ পড়ছে। তাহলে গড় চাপটা কত, এইচ রো জি প্লাস হাফ বি রো জি। তাহলে তাহলে আমাকে বার করতে কি হচ্ছে, গড় পার্শ্বঘাত। তাহলে অতএব তাহলে গড় পার্শ্বঘাত, তাহলে গড় পার্শ্বঘাত, তাহলে ঘাত বলতে কি বোঝায়, তাহলে ঘাত p মানে f বাই a, তাহলে f মানে কি p ইনটু a, তাই না? তাহলে f মানে কি ঘাত, তাহলে ঘাত মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে গড় পার্শ্বঘাত, গড় পার্শ্বঘাত মানে তাহলে গড় চাপ বা গড় পার্শ্বচাপ ইনটু হচ্ছে ইনটু ক্ষেত্রফল। তাহলে গড় চাপ কত, এই যে এটা, তাহলে গড় চাপ কত, এইচ রো জি প্লাস হাফ বি রো জি ইনটু ক্ষেত্রফল। কত ক্ষেত্রফল, কত ক্ষেত্রফল, তাহলে মানে এই সারফেসের এবি, তাহলে ইনটু এবি। ক্লিয়ার? ইনটু এবি। তাহলে দেখো, তাহলে এবার দেখো যে কমন যাবে কি, কমন এইচ রো জি, তাহলে কমন গেল কি, সরি রো জি, এইচ না রো জি, তাহলে রো জি এবং রো জি, তাহলে কমন কি গেল রো জি। তাহলে এইচ প্লাস হাফ বি হলো, তাহলে এইচ প্লাস হাফ বি, তাহলে থাকছে কি রো জি আর ইনটু এবি। তাহলে এটা কি আমাদের পার্শ্বঘাত। তাহলে আমাদের একদম সোজা, ঘাত মানে কি চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে এই যে তলের উপর তাহলে কে পড়ছে, গড় পার্শ্বচাপ পড়ছে, তাহলে গড় পার্শ্বচাপ বার করলাম ইনটু ক্ষেত্রফল বললাম, তাহলে আমি গড় পার্শ্বঘাত পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে যেই সব জিনিস পড়ালাম, যে চাপ কেন স্কেলার, তারপর বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন, ইউনলের সাম্য, তারপর নির্গত যে ছিদ্র থেকে নির্গত তরলের বেগ আর সঙ্গে পার্শ্বঘাত, খুবই ইম্পর্টেন্ট থিওরি। সব জিনিস ভালো করে পড়বে এবং মেইন কনসেপ্টটা বুঝবে, মেইন ফিজিক্স কি বুঝাইছে সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, না হলে আবার দেখো, আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।